বাংলাদেশ তো খুবই একটা মানে আমি বলবো যে একটা বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছে। এখানে শুধু শাসক গোষ্ঠী যে ছিলেন তার সাথে যে সাঙ্গপাঙ্গরা ছিলেন তারাও এই এই অর্থনৈতিক অপকর্মের সাথে জড়িত ছিলেন। যেমন ভোজ্য তেল, তারপরে গম, চিনি, এগুলোর উপর কোনো এখন আর মূল্য মানে কি বলে ভ্যাটও নাই, কাস্টমস। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে রিজার্ভকে স্টেবিলাইজ করা। গার্মেন্ট শিল্পের রেমিটেন্স তো এক্সপোর্ট, হ্যাঁ, সেটা তো আমি রেমিটেন্স বলবো। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাহকরা তাদের অর্থ পুরোপুরিভাবে তুলতে পারে। অল্প কয়েকটা ব্যাংকে এখন একটু সমস্যা আছে। এখন সালম গ্রুপ বিভিন্নভাবে লুটে নিয়ে গেছে। কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে 87% ডিপোজিট তারা নিয়ে চলে গেছে। তারা 13% দিয়ে তো আর 100% তো আমি চালাতে পারবো না। রেমিটেন্স এই মুহূর্তে 26.7% বেড়েছে। আমরা অন্তত পক্ষে এই বছর 30 বিলিয়নের মতো রেমিটেন্স। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরিফ মাহফুজ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান নিয়ে। দর্শক, আমি আজকে অতিথি হিসেবে যাকে পেয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব বাংলাদেশের রাষ্ট্রের। তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর জনাব আহসান এইচ মনসুর। স্যার, কেমন আছেন? আছি ভালোই স্যার। আপনাকে পেলাম আমরা আসলে লন্ডনে। আমরা সৌভাগ্যবান লন্ডনে আপনাকে পেয়েছি এবং আপনি আমাকে সময় দিচ্ছেন আমাদের মিডিয়াগুলোকে। থ্যাংক ইউ। আপনি কি ব্যক্তিগত সফরে এসেছেন নাকি? না না, আমরা অনেকগুলো কাজ নিয়ে এসেছি একসাথে। এর মধ্যে দুটো বিশেষভাবে, একটা হচ্ছে গেটস ফাউন্ডেশনের সাথে আমাদের একটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, অর্থাৎ সাধারণ যারা দরিদ্র মানুষ বা নারী, গ্রাম অঞ্চলের মানুষ, তাদেরকে কীভাবে আর্থিক খাতের সাথে সম্পৃক্ত করা যায় সেটার বিভিন্ন আন্তর্জাতিক যে এক্সপিরিয়েন্স সেগুলো নিয়ে আলোচনা করা এবং আমাদের থেকে শিক্ষা নেওয়া, সেটা আমাদের জন্য সেটা একটা পার্ট। সেটা 3 দিনের একটা কার্যক্রম চলমান আছে। বাংলাদেশ ব্যাংক থেকে আমরা আমাদের ডেপুটি গভর্নর সহ আরও 10-12 জন। আরেকটা কাজ হচ্ছে আমাদের সম্পদ উদ্ধারের কাজ। অর্থাৎ বিদেশে যেসব অর্থ পাচার হয়ে গেছে তার মধ্যে কিছু তো লন্ডনেও এসছে, আমরা জানি সেটা। তো আমরা ব্রিটিশ এখানকার যে রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের এখানকার যে সাংবাদিক, আমাদের এখানকার সিভিল সোসাইটি এবং লিগ্যাল ফার্ম, এদের সাথে আলোচনা করতে এসেছিলাম যে কীভাবে এটাকে আমরা সাফল্যমণ্ডিত করব। ব্রিটেনের সরকারও বলেছে তারা সহযোগিতা করবে এই পাচারকৃত অর্থ সম্পদগুলো ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে। আপনারাও এসছেন, আপনারা কাজ করছেন এবং সবাই সহযোগিতা করছে। তো আমরা কতটুকু আশা করতে পারি যে এগুলো ফিরিয়ে নেওয়া যাবে বলে? আশাবাদী তো আমরা হতেই পারি, এবং আন্তর্জাতিক যে এক্সপিরিয়েন্সটা আমরা দেখেছি তাতে অনেক দেশই কিন্তু পেরেছে দিতে। নাইজেরিয়া নিতে পেরেছে, মালয়েশিয়া নিতে পেরেছে, অ্যাঙ্গোলা তো 15.6 বিলিয়ন পর্যন্ত নিতে পেরেছে, এবং সব ক্ষেত্রে তাদের প্রাক্তন শাসকদের কাছ থেকেই সেটা ফেরত দিয়েছে তারা। তো বাংলাদেশে এইটা আরও বেশি হতে পারে অবশ্যই, কারণ আমাদের তো ক্ষতির পরিমাণ অনেক বেশি, এবং আমাদের এখানে শুধু শাসক গোষ্ঠী যে ছিলেন তার সাথে যে সাঙ্গপাঙ্গরা ছিলেন তারাও এই অর্থনৈতিক অপকর্মের সাথে জড়িত ছিলেন, এবং সেখান থেকে আমরা উদ্ধার করতে পারবো সেটা নিয়ে আমরা। তাহলে এই দেশের সরকার অর্থাৎ যুক্তরাজ্য সরকারের উপরস্থ কর্মকর্তা যারা আছেন, যারা ডিল করছেন বিষয়গুলো, তাদের সাথে কথা হয়েছে? তাদেরকে আশ্বাস দিয়েছেন? আমার মন্ত্রী পর্যায়ে 2 জনের সাথে কথা হয়েছে, পার্লামেন্টারিয়ানদের সাথে কথা হয়েছে, সিভিল সোসাইটির লোকেরা ছিলেন তাদের সাথে কথা হয়েছে, আমরা অনেক লিগ্যাল ফার্মের সাথে কথা হয়েছে। সবাই কিন্তু আশাবাদী, এবং তারপরে আরও যারা আছেন যারা ক্রাইম নিয়ে করেন, কার্যক্রম চালান, অর্থাৎ ISCCC, ইন্টারন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড পে, তাদের সাথেও কথাবার্তা চলছে এবং বর্তমানে তাদের প্রতিনিধি ঢাকাতে আছে। তো আমরা কিন্তু খুব ক্লোজলি এই ব্রিটিশ গভর্নমেন্টের সাথে যোগাযোগ রেখে চলেছি, তাদের সহায়তা আমরা সবসময় পাচ্ছি, এবং আমরা আশাবাদী যখন আসল কার্যক্রম শুরু হবে আমরা তাদের সহায়তা পাবো। একটা বিষয় সবারই কিউরিওসিটি থাকে, আমাদেরও কিউরিওসিটি আছে, যে যারা অর্থ পাচার করেছে তারা কিন্তু অনেকেই তাদের আত্মীয় স্বজনের নাম ব্যবহার করে, যেখানে সম্পদ ক্রয় করার ক্ষেত্রে বা টাকাগুলো অন্যভাবে তারা ইউজ করছে পরিবারের সদস্য, বন্ধুবান্ধবের নামে। যেহেতু তাদের নামে নেই,
আসলে এগুলি কি আসলে উদ্ধার করা সম্ভব হবে না, কোনো প্রসিজার নেই? এই তারা সবসময়ই বিভিন্ন লেয়ার্স এটাকে বলি আমরা, যেমন ঢাকা থেকে বাংলাদেশ থেকে যদি অর্থ পাচার হয় সেটা কোথায় যায়, হয়তো সেটা দুবাইতে গেল, দুবাই থেকে হয়তো কেবিন সাইল্যান্ডে গেল, সেখান থেকে হয়তো সাইপ্রাসে গেল, সেখান থেকে হয়তো লন্ডনে বিনিয়োগের জন্য। ধন্যবাদ স্যার। এগুলো বের করতে হবে। আপনি আসলেন যে বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কাজ করছেন, সেটা যে টাকা ফেরত, অর্থ পাচারকৃত অর্থ ফেরত নেওয়া। তো মানে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অবস্থা কেমন, প্রোগ্রেসটা কেমন? বাংলাদেশ তো খুবই একটা মানে আমি বলবো যে একটা বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছিল আমাদের সামগ্রিক অর্থনীতি। আমরা যদি দেখি আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা কি ছিল, বিশাল একটা ঘাটতি ছিল, আমাদের রিজার্ভের পতন হচ্ছিল, আমাদের এক্সচেঞ্জ রেট বড়ভাবে অবমূল্যায়িত হইল, এবং এগুলো হচ্ছে আমরা একটা চাপের মুখে পড়ে গেছিলাম, যেটা যদি আরো কিছুদিন চলতো তাহলে এটা কিন্তু শ্রীলঙ্কার মতো হয়ে যেতে পারতো। এই অবস্থা গিয়েছে। আর সাথে আমাদের মূল্যস্ফীতির একটা বড় চাপ আছে, এবং সেই সাথে ব্যাংকিং খাতে বড় রকমের ধস নেমেছিল, এবং সবকিছু মিলিয়ে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। তবে এখন বলতে হবে যে ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের এখন কোনো শঙ্কা নেই, আমাদের এক্সচেঞ্জ রেট খুবই স্টেবল হয়ে আসছে গত কয়েক মাস ধরেই। আমাদের রিজার্ভের আর কোনো পতন হয় নাই, আমরা কোনো রিজার্ভ বিক্রি করি নাই, আমাদের এক্সচেঞ্জ রেটটা একেবারেই স্টেবল অবস্থায় থাকাতে আমাদের মূল্যস্ফীতিও আস্তে আস্তে কমে আসছে। এবারে রোজার কথাই ধরেন, কোনো উচ্চ মূল্য নিয়ে কিন্তু ভোক্তাদের কোনো অভিযোগ আমরা পাইনি। তো সব মিলিয়ে আমরা মনে করি যে অর্থনীতিটা সঠিক দিকে যাচ্ছে, সময় লাগবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপনার পক্ষ থেকে আসলে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা কি জানতে পারি? মূল্যস্ফীতি আমাদের অন্যতম প্রধান এই কনসার্ন। আমরা যখন অগাস্ট মাসের মূল্যস্ফীতি বেড়ে এটা 12.5% মতো উপরে চলে গেল, এবং খাদ্য মূল্যস্ফীতি 14.5% চলে গেছে, সেখান থেকে এখন এটা 9.3 আছে। তো এটা একটা খুব ভালো অর্জন করব। আমরা মনে করি যে কয়েকটা জিনিস সহায়ক ভূমিকা পালন করছে। নম্বর হচ্ছে যে মনিটারি পলিসিকে আমরা খুব টাইট ভাবে রেখেছি, টাকা চাপানো বন্ধ একেবারে। দ্বিতীয়ত যেটা হলো যে টাকার যে মূল্যমান অর্থাৎ এক্সচেঞ্জ রেট, সেটাকে কিন্তু স্টেবল করে রাখা হয়েছে। এটা বাজার ভিত্তিক ভাবেই হয়েছে, সরকারিভাবে নির্দেশনা দিয়ে না, বাজারের সরবরাহ এবং ইত্যাদিকে ব্যালেন্স করি। সাথে যেটা আমরা দেখছি যে সরকারের যে ফিসক্যাল পলিসিটা সেটা টাইট করা হয়েছে, এবং সেই কারণেও বেশ কিছু অর্থের মানে আমরা সঞ্চয় করতে পেরেছি, যেটা আমাদের ব্যালেন্স অফ পেমেন্টকে সাপোর্ট দিচ্ছে এবং এক্সচেঞ্জকে সাপোর্ট দিচ্ছে, দিয়ে মূল্যস্ফীতিকে কমিয়ে রাখছে, চাহিদার দিক কন্ট্রোল করার জন্য আপনারা চেষ্টা করছেন। এবং সরবরাহের দিক থেকে আমরা অনেক পণ্যের উপর কিন্তু ট্যাক্স উঠিয়ে দেওয়া হয়েছে, এসেনশিয়াল করছে, এবং ভোজ্য তেল, তারপরে গম, চিনি, এগুলোর উপর কোনো এখন আর মূল্য মানে কি বলে ভ্যাটও নাই, কাস্টমস নাই। আপনি বলছিলেন করার পরেই আমাদের মনে করি যে একটা স্বস্তিতে আছে বর্তমানে জনগণ, এবং স্বস্তির দিকে আরো স্বস্তি পাবে আগামীতে, সেটা আমরা আশা রাখছি। এটা আসলে পাওয়া উচিত। আপনি কাজ করছেন, আপনারা কাজ করছেন। আপনি বলছিলেন রিজার্ভ নিয়ে কথা বলছেন, যে রিজার্ভের আসলে অবস্থা কেমন? রিজার্ভ কি বাড়ছে? রিজার্ভ আমি বলবো যে এখন পর্যন্ত রিজার্ভ, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে রিজার্ভকে স্টেবিলাইজ করা, বাড়ে নাই। হ্যাঁ, এখনো বাড়ে নাই। তার কারণও আছে, কারণ বিদেশ থেকে যেমন আইএমএফ এর যে অর্থটা আসার কথা সেটা এখন আমরা পাইনি, আমরা পাবো হয়তো জুন মাসে। এটা মানে আইএমএফ এর পরবর্তী কিস্তির কবে পাওয়া হবে সেটা কি কোনো ধারণা আছে? এটা ধারণা করা হচ্ছে সামনের মাসে তারা মিশনে আসবে, জুন মাসে আমরা পেয়ে যাবো। এখানে রিজার্ভ না বাড়ার কারণ হিসেবে বর্তমানে চিহ্নিত করা হচ্ছে, বিশ্লেষকরা বলছেন যে বৈদেশিক ঋণ আপনার শোধ করছেন, এটা একটা কারণ। এলসি খোলার ক্ষেত্রে বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে, প্রত্যাহার করা হচ্ছে, এবং সরকার কর্তৃক সরাসরি পণ্য আমদানি করা হচ্ছে, এটি একটি কারণ। এবং আকুর যে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আছে, তাদেরকে আপনার ঋণ পরিশোধ করছেন, সেই কারণগুলো বলছেন, সেটাও বেশ বড় আকারে হচ্ছে। বৌদ্ধ কথাটা কি? বৌদ্ধ কথাটা হচ্ছে যে আমরা ইম্পোর্টটা যেটা কম্প্রেসড হয়ে গেছিল, ইম্পোর্ট যদি না করতে পারি তাহলে আমরা খাবো কি? রাইট, আমরা তাহলে আমাদের পণ্যের দাম কমবে কি করে?
কাজে ইম্পোর্ট তো করতেই হবে। তো ইম্পোর্ট করার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে আমদানির ব্যবস্থা করেছি, সারের ব্যবস্থা করেছি। কেন সার, কেন তা না হলে চালটা উৎপাদন হবে কিভাবে, গমটা উৎপাদন হবে কিভাবে, শাকসবজির উৎপাদন হবে কিভাবে। সার খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, সেটাকে আমরা ব্যবস্থা করছি। জ্বালানির জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা দিচ্ছি। এখন দেখুন তো জ্বালানির কিন্তু কোনো এই মুহূর্তে কোনো সংকট নাই। জ্বালানির সমস্যাটা হচ্ছে যে এখানে পেমেন্টস অনেক বেশি করতে হচ্ছে, বিশেষ আগের সরকার যেসব চুক্তি করে গেছে সেই চুক্তির কারণে আমাদেরকে, ভোক্তাদেরকে অনেক বেশি দাম দিতে হচ্ছে, এবং দাম দেওয়ার পরেও যে পরিমাণ দিতে হচ্ছে বিভিন্ন বিনিয়োগকারীকে, সেটা সরকার তুলতে পারছে না। ফলে এখানে একটা সমস্যা এখনো আছে, এটাকে আস্তে আস্তে দূর করতে হবে। হয়তো অনেক ক্ষেত্রেই কন্ট্রাক্টগুলোকে রিনেগোশিয়েট করতে হবে, দাম কমাতে হবে, মানে যে কস্ট অফ প্রোডাকশন সেটাকে কমাতে হবে। তা না হলে পরে এটাকে একটা স্থিতি অবস্থায় আনাটা কঠিন হয়ে যাবে। আমি জানতে চাচ্ছিলাম যে আসলে রেমিটেন্স হচ্ছে যে অর্থনীতির বড় একটি অংশ। রেমিটেন্স বিভিন্ন খাতে আসে, যেমন গার্মেন্টস শিল্প আছে এবং প্রবাসীদের রেমিটেন্সও যায়। কালকে আমরা একটা বিতর্কিত বিষয় দেখলাম যে একজন সিআইপি বলেছেন, গার্মেন্ট ব্যবসায়ী, যে রেমিটেন্সের 84% আসে গার্মেন্ট শিল্প থেকে। এই বিষয়ে তথ্যটা কি সঠিক? অনন্ত জলিল একজন ব্যবসায়ী, তিনি বলেছেন। আমার কাছে সেটা মনে হয় না। আমাদের রেমিটেন্স প্রধানত আসে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের কাছ থেকে, যারা শ্রমজীবী মানুষ, যারা মধ্যপ্রাচ্যে বা বিভিন্ন দেশে, পৃথিবীর শতখানিকের দেশের উপরে বাঙালিরা আছেন, তারাই বিভিন্ন দেশ থেকে পাঠায় এবং সেই টাকাটাই আসে প্রধানত। ধনীরা ওই রেমিটেন্স পাঠায় না। সত্যি কথা বলতে এখন সেকেন্ড থার্ড জেনারেশন ইউকেতে এখান থেকে রেমিটেন্স অত বেশি যায় না, আগের মতো আর যায় না। গার্মেন্ট শিল্পের রেমিটেন্স তো এক্সপোর্ট, হ্যাঁ, সেটা তো আমি রেমিটেন্স বলবো না। তারা তো বলছে যে মানে রেমিটেন্স বলছে, যে উনি বললেন সিআইপি, উনি বললেন যে কালকে 84% রেমিটেন্স গার্মেন্ট শিল্প, এটা তো এক্সপোর্ট। কিন্তু প্রকৃত রেমিটেন্স হচ্ছে প্রবাস থেকে যেটা রেমিটেন্স, যেটা হচ্ছে মানে মানুষ যেটা আয় করে পাঠায় সেটা হচ্ছে রেমিটেন্স, কি বলে ওয়ার্কার্স রেমিটেন্স। আর আরেকটা হচ্ছে এক্সপোর্টের যে প্রসিডসটা আসে সেটা হচ্ছে আমাদের আমদানি থেকে প্রাপ্ত তৈরি পোশাক শিল্প, তৈরি পোশাক হতে পারে, অন্যান্য পাটজাত পণ্য হতে পারে, চা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনি দায়িত্ব গ্রহণ করার পর বলেছিলেন যে জমা রাখা অর্থ গ্রাহকদের আপনি ফেরত দেওয়ার জন্য আশ্বাস দিয়েছিলেন। গ্রাহকদের এই জমা অর্থ ধাপে ধাপে ফেরত দেবেন বলেছিলেন, এবং এর জন্য কিছুটা সময় প্রয়োজন আছে বলে আপনি বলেছিলেন। সো গ্রাহকদের অর্থ কি ফেরত দেওয়া হচ্ছে, এবং এর ধারাবাহিকতা কোন পর্যায়ে আছে? বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাহকরা তাদের অর্থ পুরোপুরিভাবে তুলতে পারে। অল্প কয়েকটা ব্যাংকে এখন একটু সমস্যা আছে এখনো, যেখানে আমরা এখনো তারল্য প্রদান করছি। সেই ইসলামী ব্যাংকগুলো, যেটাই সালাম গ্রুপ বিভিন্নভাবে লুটে নিয়ে গেছে, কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে 87% ডিপোজিট তারা নিয়ে চলে গেছে। তারা 13% দিয়ে তো আর 100% তো আমি চালাতে পারবো না। সেই ব্যাংকগুলোতে আরও সংকট আছে। এগুলোকে নিয়ে আমরা একটা সলিউশন বের করতে হবে, সেটা চেষ্টা আমরা করবো। কোনো ডিপোজিটরের অর্থই মার যাবে না। প্রবাসীরা কিন্তু অনেক পরিশ্রম করে দেশে টাকা পাঠান। তারা সবচেয়ে বেশি যেটা চান তারা হচ্ছে সিকিউরিটি টাকা, তাদের টাকার সিকিউর কিনা বাংলাদেশে টাকা পাঠালে। সো বর্তমান সময়ে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের টাকার সিকিউরিটি কতটুকু আছে এখন বলে মনে করেন? টাকার সিকিউরিটি তো আছে। ডলার নিয়ে যে ব্যাংকগুলো তারও সংকটে আছে, তারাও কিন্তু রেমিটেন্সের টাকা পুরোপুরিভাবে শোধ করে দিচ্ছে। অর্থাৎ একটা ডলার আসলে সেটার বিনিময়ে 122 টাকা তাকে দিয়ে দিচ্ছে, তার সাথে আরো 2.5 টাকা যোগ করে দিচ্ছে সরকারের যে ইনসেন্টিভ, সব মিলে 125 টাকা পাচ্ছে। এটা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নাই। আমি এখন পর্যন্ত কোনো রেমিটারের কাছ থেকে চলতি মানে অগস্টের পরে টাকা পাঠিয়েছে কিন্তু পায় নাই, সেই অভিযোগ কিন্তু আমি পাই নাই। তাইলে ডলারের যে বিনিময় হার স্থিতিশীল রাখার জন্য বাংলাদেশ ব্যাংক আসলে কি কি পদক্ষেপ নিয়েছে এই পর্যন্ত? এখানে যেটা জিনিসটা আমরা আমাদের অর্থনীতির মূল শক্তি একটা, যেমন রেমিটেন্স কতখানি বাড়ছে। রেমিটেন্স এই মুহূর্তে 26.7% বেড়েছে এই বছর। তাহলে আমরা কত পাবো? আমরা অন্তত পক্ষে এই বছর 30 বিলিয়নের মতো রেমিটেন্স, অনেক 30 বিলিয়ন, যেটা গত বছর 24 বিলিয়ন ছিল, এখানে 6 বিলিয়ন বেশি পাচ্ছি আমরা। এই মাসের কথা যদি ধরি, এই মার্চ মাসে সর্বোচ্চ রেমিটেন্স হবে এখন পর্যন্ত। অলরেডি গতকাল পর্যন্ত
অর্থাৎ গতকাল পর্যন্ত কত ছিল, 18 তারিখ, 19 তারিখ? কালকে 18 তারিখ ছিল। হ্যাঁ, 18 তারিখ পর্যন্ত 2.2 বিলিয়ন প্লাস আসছে। এসে গেছে। ভেরি গুড। হ্যাঁ, আর সামনের যে কয়দিন আছে তাতে 3 বিলিয়নের উপর চলে যাবে। Very 3 বিলিয়ন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আসে না। আসে নাই, হ্যাঁ। হ্যাঁ, সর্বোচ্চ 2.6 এসেছিল গত, তাও এই ডিসেম্বরে এসেছিল। সো ভেরি গুড। এটা তো কাজেই রেমিটেন্স নিয়ে আমরা খুবই আশাবাদী, এবং মানুষ তাদের অর্থ বাংলাদেশে পাঠাচ্ছে, সেই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সাথে যদি আমরা ধরি এক্সপোর্টের কথাও, এক্সপোর্টও ভালো করছে। ভালো হচ্ছে। এখানে আমরা জানি যে গার্মেন্টস আমাদের প্রধান এক্সপোর্ট। গার্মেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের গার্মেন্টসের বিশাল উল্লম্ফন হয়েছে গত মাসে, প্রায় 40%। তো সার্বিকভাবে গার্মেন্টের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড কিন্তু -4, আমাদের কিন্তু 12-13%-এর মতো। এই যে গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন, কালকে দেখলাম যে সিআইপি ব্যবসায়ী তিনি বলছেন যে আসলে ব্যাংক ঋণ দিচ্ছে না বলে তিনি বেতন দিতে পারছেন না এমপ্লয়ীদের। তাহলে এগুলি কি আসলে ব্যক্তিগত মন গড়া বিষয় নাকি? দেখুন, যদি গার্মেন্টস সে সত্যিকারের ভালো উদ্যোক্তা হয়ে থাকে, ভালো বিজনেসম্যান হয়ে থাকে, তা তো রপ্তানি থেকে 70 টাকা পাচ্ছে, 122 টাকা করে। রাইট। তার তো পেমেন্টস দেওয়ার কোনো অসুবিধা হওয়ার কথা না। গত বছর তো 84 টাকা করে পেত। রাইট। সেটাও সেটা ঠিক। এখন কোনো কোনো প্রতিষ্ঠান অল্প, যেমন আমাদের গার্মেন্টস প্রতিষ্ঠান আছে প্রায় 3700 মতো, আমরা জানি 50টার মতো প্রতিষ্ঠান হয়তো একটু বিপদে আছে বোনাস দিতে, কারণ বেতনে না, শুধু বেতনে না, বোনাস দিতে। কারণ এই মাসে তো অনেকগুলো সমস্যা, বোনাস দিতে হবে। গত মাসের বেতন দিছে, আগামী মাসে তারপরে বোনাস দিতে হবে, আগামী মাসেরটাও কিন্তু দিয়ে দিতে হবে, কারণ তখন বন্ধ থাকবে ফ্যাক্টরি। 3 মাসের বেতন বা 2.5 মাসের বেতন একসাথে দেওয়া চারটিখানি কথা নয়। এটাই বলছিলেন অনন্ত জলি, তিনি সিআইপি ব্যবসায়ী বলছিলেন যে এই যে 3টা পেমেন্ট একসাথে দিতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, অনেকেরই কষ্ট হবে, সব উদ্যোক্তাদেরই কষ্ট হবে। এবং এটাও ঠিক, পৃথিবীর অন্য কোনো দেশে এই ঈদের সময় বা ক্রিসমাসের সময় কাউকে বোনাস টোনাস দেওয়া হয় না। আমরা জানি যে বিগত দিনগুলোতে ঋণ খেলাপির পরিমাণ প্রচুর বেড়েছে এবং ব্যাংকিং খাতগুলোতে শৃঙ্খলা ছিল না। ঋণ খেলাপি কমাতে এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপনার আসলে পদক্ষেপ কি? ব্যাংকিং খাতে শৃঙ্খলা আমরা দ্রুতই ফিরিয়ে আনতে যাচ্ছি। অলরেডি প্রথমে আমি আর যেদিন ঢুকলাম তার সেই সপ্তাহে আমরা 11টা ব্যাংকের ডিরেক্টরকে, বোর্ডকে চেঞ্জ করে দেওয়া হলো। গত সপ্তাহে আমি আরো 3টে ব্যাংকের বোর্ড চেঞ্জ করেছি। তো 11 আর 3 14টা ব্যাংকের বোর্ড কিন্তু আমরা চেঞ্জ করেছি, যেগুলো নিয়ে মানে দুষ্কৃত বা অপকর্ম চলছিল, সেগুলোকে আমরা কিন্তু নিজেদের লোক দিয়ে এখন ওটাকে ম্যানেজ করার চেষ্টা করছি। সাথে আইনগত অনেক পরিবর্তন হচ্ছে, সুপারভিশনের পরিবর্তন হচ্ছে। এখন যেটা দেখতে পারবে দুর্ভাগ্যজনক, যেসব অপকর্ম হয়েছে সেই সব কারণে ব্যাংকের নন পারফর্মিং লোন আগামীতে আরো বাড়বে, বেড়ে এটা একটা পর্যায়ে যেয়ে থামবে, তারপরে কমা শুরু হবে। রাইট। এখনই বলবেন না কেন কমছে না, রাইট, এরকম কোনো জাদুর চেরাগ নাই যেটা কমে যাবে। না, এটা রিপিট হবে না। আগে আমাদেরকে হিসাব করতে হবে যে কতখানি ক্ষতি হয়েছে, এবং আমার হিসাবে 30% উপর হয়তো আমাদের নন পারফর্মিং লোন হবে, যেটা সরকার দেখাতে কত জানেন, 8%। তাহলে এটা তো একটা অপকর্ম না? অবশ্যই অপকর্ম। ব্যাংক একীভূতকরণের কারণে আপনি পদক্ষেপ নেওয়ার কথা বলছিলেন যে ব্যাংকগুলোকে একীভূত করতে পদক্ষেপ নেবেন। এই বিষয়ে জানতে চাই আসলে এটি কি সম্ভব, আর ব্যাংক যদি একীভূত করা হয় ব্যাংকগুলোকে, তাহলে এটা আসলে গ্রাহক এবং ব্যাংকের জন্য কি কল্যাণ বয়ে আনবে? একীভূত করলে অনেক ক্ষেত্রেই যেটা হয় যে ব্যাংকগুলো, দুর্বল ব্যাংকগুলো একটু সবল হতে পারে, তাদের খরচ কমে যেতে পারে। তাদের হয়তো 5টা ব্যাংক যদি একসাথে করা হয়, 5টা ম্যানেজিং ডিরেক্টর লাগবে না, একটা ম্যানেজিং ডিরেক্টর থাকবে। ব্রাঞ্চগুলো হয়তো একই রাস্তায় 3-4টা ব্রাঞ্চ আছে, একটা হয়ে যাবে। এই দেশে যেটা হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে অনেক ব্যাংকের কিন্তু তুলে দিচ্ছে তাদের এরকম শাখা। বিভিন্ন ভাবে এটাকে কস্ট কাটিং, এফিশিয়েন্সি জেনারেশন, অটোমেশনের খরচ কমে যাবে। একটা সিস্টেম নিয়ে 5টা ব্যাংক, 5টা ছোট ছোট ব্যাংক কিন্তু একসাথে চলতে পারবে। 5টা সিস্টেমের দরকার হবে। এইসব জায়গায় সাইবার সিকিউরিটি কমে যাবে, খরচ অনেক জায়গাতে সাশ্রয় হবে, এবং সেটা কিন্তু ভোক্তারা বা গ্রাহকরা সেটা থেকে উপকৃত। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় পরিচালনা পর্ষদের ভূমিকা নিয়ে আপনার মতামত কি? এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই বলতে, যে পরিচালক পর্ষদ যদি ভালো না হয় সেই ব্যাংক ভালো হতে পারে না। আমি নিজে একটা ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ছিলাম, ব্র্যাক ব্যাংকে।
আমি দেখেছি আমাদের ওই সময় আমাদের ব্যাংকে কোনো রিকমেন্ডেশন কোনো ডাইরেক্টর নিয়ে আসতেন না, কোনোদিন শুনিনি। আমি 6 বছর ছিলাম ওইখানে, 6 বছরে একদিনও কাউকে আমি বলতে শুনিনি যে এই কেসটা একটু দেখে দিবেন বা রিকোয়েস্ট আসা, কেউ বলে না। এবং এখানকার বেশিরভাগ ডাইরেক্টর ছিল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, আমি নিজেও ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং চেয়ারম্যান। গুড গভর্নেন্সের জন্য দরকার হচ্ছে ভালো মানুষ, সৎ মানুষ, যাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন থাকবে না, যারা ফিট অ্যান্ড প্রপার টেস্ট বলে একটা কনসেপ্ট আইনেও আছে আমাদের, কিন্তু এটা প্রতিপালন করা হয় না। ফিট অ্যান্ড প্রপার টেস্ট আমাদের দেখা যায় যে অমুকের ওয়াইফ বোর্ডের চেয়ারম্যান হয়ে বসে আছে, তার তো যোগ্যতা হয়তো নাই, যোগ্যতা থাকলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু অযোগ্য ব্যক্তি জাস্ট বিকজ অফ আমার অমুকের মেয়ে, ছেলের বউ, এটা হয় না, তারা বোর্ডে বসে আছে, চারটে বোর্ডে সিট পাচ্ছে, তারা এখনো আছে, তারা অনেক ক্ষেত্রে। তো এগুলো তো চলতে পারে না, তাই না? এগুলো জায়গায় আমরা নজর দিচ্ছি, আমরা এগুলোকে পরিবর্তন করব। আমরা চেষ্টা করব ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা অ্যাটলিস্ট অর্ধেক 50-50 নিয়ে আসতে। আগে এখন পর্যন্ত মাত্র 3টা হলেই হয়, 20টার মধ্যে 3টা হলে হয়, সেটা তো কোনো রেশিও হলো না। আমরা যদি 20টার মধ্যে 10টা করতে পারি তাহলে ভালো হবে। 20টা ডাইরেক্টরের দরকার নেই, 10টা-12টা ডাইরেক্টর হলেই যথেষ্ট। তার 50% ইন্ডিপেন্ডেন্ট আসলে বা যোগ্য ইন্ডিপেন্ডেন্ট, এবং ওই ভাই ব্রাদার অমুককে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করতে আমরা দেবো না। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের আমরা প্যানেল করে দেব, যারা সার্টিফাইড টু গুড ম্যান, সৎ, তাদের কাছে ওই প্যানেল থেকে নিতে হবে। আমার স্কুলের ফ্রেন্ড, আমার এটা এটা তাদেরকে আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করে নিয়ে যাব, সেটা হবে না। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন ও কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধিতে আপনার পরিকল্পনা কি আছে? আমরা কাজ করছি। আমরা মনে করি যে স্বায়ত্তশাসনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছু করে যাব, কিন্তু সেটাকে যদি ধরে রাখতে হয় তাহলে বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন দিতে হবে। তা না হলে আবার রাজনীতিকীকরণ হয়ে যাবে, এবং রাজনীতিকীকরণ হলেই প্রতিষ্ঠানটা আবার অকার্যকর হয়ে যাবে। সম্ভব সেই জায়গাটা যাতে আবার না হয়, সেই জন্য এই স্বায়ত্তশাসনটা এই সরকারকেই করে যেতে পারলে সবচেয়ে ভালো হবে, এবং আমরা সেটির উদ্দেশ্যে কাজ করছি। এবং সত্যি কথা বলতে প্রফেসর ইউনূস, আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব, উনি নিজেই বলেছেন যে এটা নিয়ে আমার কাছে প্রস্তাব নিয়ে আসেন, আমি এটাকে অনুমোদন দিয়েই যাব। থ্যাংক ইউ স্যার। আমরা শেষ করে ফেলছি। সর্বশেষ একেবারে জানতে চাইবো যে আসলে আমরা অনেক ঋণগ্রস্ত বাংলাদেশ, আমরা প্রবাসীরাও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে ভেবে থাকি যে আসলে যদি বাংলাদেশ ঋণগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের প্রতিটি নাগরিক মাথাপিছু ঋণগ্রস্ত, আমরাও এর দায়ভার পাবো। আসলে কি পরিমাণ ঋণগ্রস্ত আমরা আছে এবং সেটা স্টেবল পজিশনে আসতে যে লুটপাট আগে হয়েছে এগুলি কাভার দিতে হবে, আপনাদেরকে পরিশ্রম করতে হবে, করছেন আপনারা অলরেডি, এবং এইগুলি কাভার দিয়ে স্টেবল পজিশনে আসতে আসলে কতদিন লাগতে পারে? আমরা অনেক সময় বলি যে আমরা কি আসলে ঋণগ্রস্ত? একদিক থেকে দেখলে ঋণগ্রস্ত, আরেকদিক থেকে দেখলে অতখানি নয়। কেন নয় বলি, আমরা যদি জিডিপি দিয়ে দেখি তাহলে আমাদের ফরেন ডেটের পরিমাণ হচ্ছে 20%-এর মতো। সেটা খুবই কম, বেশি না। হ্যাঁ, জিডিপি যদি দেখি সামগ্রিক ডেট কথা যদি চিন্তা করি সেটা হচ্ছে 38%, সেটাও খুব বেশি না, ভারতের 90-এর উপর। ভারতে অনেক বেশি। কিন্তু আমাকে আবার চিন্তা করতে হবে আমার ক্যাপাসিটি টু পে কত, আমার সামর্থ্য কত, আমার সামর্থ্যটা কি দিয়ে আমি মেজার করব। আমার সামর্থ্যকে আমি মেজার করব রাজস্ব দিয়ে। রাজস্ব দিয়ে দেখলে আমার কিন্তু বিপদ ভয়ানক, কারণ আমার রাজস্ব পরিমাণ সংগ্রহ খুব কম, মাত্র জিডিপি 7% করি, ভারত করে 20%। তাহলে ভারত আমার 3 গুণ বেশি রাজস্ব করছে, তাহলে আমার 40%, ভারত হচ্ছে 120% হতে পারতো। তো সেই হিসাবে তো আমি ভারতের চাইতে বেশি ঋণগ্রস্ত। তো সেই জন্য আমাকে দুটো অ্যাঙ্গেলেই দেখতে হবে। আমি মনে করি যে আমাদের ঋণ আসলে অত বেশি নয়, কিন্তু আমাদের রাজস্ব আয়টা যদি আমরা বাড়াতে পারি, অর্থাৎ সরকারের আয় যদি সরকার বাড়াতে পারে, তাহলে সরকারের ঋণও সরকার সার্ভিস করতে পারবে। ওটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, রাজস্বের সংগ্রহের জন্য আমাদেরকে কাজ করতে হবে। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক কথা বললাম আপনার সাথে, অনেক প্রশ্নের আসলে উত্তর আমরা পেয়েছি, দর্শকরা আসলে জানবেন, বুঝবেন।
প্রিয় দর্শক, কথা বলছিলাম আজকে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর জনাব আহসানিজ মনসুরের সাথে। তিনি অনেক কথা বলেছেন, অনেক প্রশ্নের উত্তরই সাবলীলভাবে দিয়েছেন এবং কাজ করছেন দেশের জন্য, দেশের অর্থনীতিকে স্টেবল করার জন্য। সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ তথা বিশ্ববাসী বাংলাদেশে যেখানে আছেন, যে সবার একটি কনসার্ন ছিল যে অর্থ পাচার হয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে এবং সেগুলি ফেরত নেওয়ার আসলে কি উদ্যোগ। আজকে আমরা স্যারের কাছ থেকে শুনলাম যে উনি নিজেই আজকে এসেছেন, যে ব্রিটেনে যে অর্থ পাচার হয়ে এসেছে সম্পদ, এখানে যারা কিনছেন লুটপাটের টাকা দিয়ে, এগুলো ফেরত নেওয়ার জন্য তিনি কাজ করছেন এবং ব্রিটেনের অর্থাৎ যুক্তরাজ্য সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তির সাথে, মন্ত্রীর সাথে তিনি কথা বলেছেন, আমাদের দেশের টাকা দেশে ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। আমরা আশা করি এই টাকাগুলো উদ্ধার হবে এবং দেশের অর্থনীতি স্টেবল হবে জনাব আহসানিজ মনসুরের মতো মানুষ যারা আছেন তাদের হাত ধরে। প্রিয় দর্শক, কথা বলবো হয়তো পরবর্তীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।